নেপালে প্রাণহানি 500 ছুঁই ছুঁই। তিব্বত সীমান্তে হ্রদের পানি উপচে ফের বন্যার শঙ্কা, সতর্কতা জারি। লোডশেডিংয়ে ব্যাহত তৃণমূলের স্বাস্থ্যসেবা, বিকল্প না থাকায় তীব্র গরমে নাকাল রোগী সহ সবাই। পরিচর্যার অভাবে ভেস্তে যেতে পারে গাছ লাগানোর মহাপরিকল্পনা, চারার মান নিয়ে প্রশ্ন। লালদিয়ায় চট্টগ্রাম বন্দরের নতুন টার্মিনাল নির্মাণ শুরু রোববার, বিনিয়োগ বাণিজ্যে ইতিবাচক প্রভাবের আশা। আমন্ত্রণ চ্যানেল 24 দুপুর 1টার খবর শুনছিলেন। একেএস সংবাদ শিরোনাম, আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। পাহাড়ি ঢলে নেপাল যেন মৃত্যু উপত্যকা। আকস্মিক ঢলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 475 জনে। এখনও নিখোঁজ অন্তত 1,500, জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এদের মধ্যে 517 জনই বিদেশি নাগরিক। দেশের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জানিয়েছেন, উদ্ধার কাজে অংশ নিতে সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী এবং জাতীয় পুলিশের 13,000-এর বেশি সদস্যকে মোতায়েন করা হয়েছে। এদিকে আকস্মিক বন্যা ভূমিধসের পর নেপাল তিব্বত সীমান্তের কাছে একটি হ্রদের বাঁধ ভেঙে যাওয়ায় উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে। এতে নিচের দিকে ফের আকস্মিক বন্যা দেখা দিতে পারে। বন্ধ করা হয়েছে তিব্বত অংশে উদ্ধার অভিযান। নেপাল সেনাবাহিনী জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে 9 শতাধিক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে আছেন বিদেশি নাগরিকরাও। পাহাড়ি ঢলে আঘাত হানার মাত্র 9 মিনিট আগে একটি পর্যটক দলের পাঠানো শেষ ভিডিও পেয়েছিলেন নেপালের একটি ভ্রমণ কোম্পানির মালিক। এরপর থেকে 20 জনেরই পর্যটক দলের আর কোনো খোঁজ মেলেনি। নিখোঁজদের মধ্যে রয়েছেন 2 জন মার্কিন নাগরিক, 1 জন ব্রিটিশ এবং 17 জন মালয়েশীয়, যারা সবাই কৈলাস পর্বতে যাচ্ছিলেন। তাদের সঙ্গে পথপ্রদর্শক হিসেবে থাকা 7 জন নেপালি কর্মীও নিখোঁজ রয়েছেন। ঢল নামার আগে তারা তিমুর এলাকার কাছে অবস্থান করছিলেন। তিব্বত সীমান্তের কাছে হঠাৎ ভূমিধস হলে তারা সেখানে থামেন এবং এরপর আর কোনো খোঁজ মেলেনি তাদের। আগামী নভেম্বরে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলন COP31-এ অংশ নিতে তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি আরবের জেদ্দায় 23তম ওয়াইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকুলিকায়ের সঙ্গে বৈঠকে এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তুতির কথা জানান দুদেশের প্রতিনিধিরা। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, কূটনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে অভিন্ন আগ্রহের কথা তুলে ধরেন। পাঁচ বছরে দেশে 25 কোটি বৃক্ষরোপণ করতে চায় সরকার। এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থা বিভিন্ন গাছের চারা রোপণ শুরু করেছে। তবে পরিচর্যার অভাবে অনেক গাছ এরই মধ্যে মারা গেছে। চারার মান নিয়ে উঠেছে প্রশ্ন। পরিবেশবাদীরা বলছেন, চারা রোপণের পর রক্ষণাবেক্ষণ করতে না পারলে ব্যর্থ হবে অর্জন। আশিকিন প্রিন্সের রিপোর্ট। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের ঘোষণা ছিল বিএনপির নির্বাচনী ইশতেহারে। এই লক্ষ্যে ঘটা করেই সারা দেশে গাছ লাগানো হচ্ছে সরকারি উদ্যোগে। ঢাকার পূর্বাঞ্চলের 19 নম্বর সেক্টরে মাস দেড়েক আগে রোপণ করা হয়েছিল বেশ কিছু চারা। তবে অযত্ন, অবহেলা আর পরিচর্যার অভাবে এরই মধ্যে বেশ কিছু গাছ মরে গেছে, কিছু চারা আবার উপড়ে আছে। ছোট ছোট গাছ, এটা অনেক গাছ টিকবো না, আর এটার কোনো যত্ন নাই, কোনো পানি নাই, কিছু নাই। সরকারে আমি কইতাছি এটা একটু দেখতো বালাসি বহন কইরা দেহ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় জানায়, গেল 5 মাসে সারা দেশে 2.25 কোটি বৃক্ষরোপণ করেছে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর।
এর মধ্যে সবচেয়ে বেশি গাছ লাগিয়েছে বন অধিদপ্তর। তবে মাঠের বাস্তবতা বলছে গাছ লাগিয়েই দায় সারছে প্রতিষ্ঠানগুলো। বিষয়টি স্বীকারও করলেন পরিবেশ প্রতিমন্ত্রী। কিছু গাছ তো মারা যায়, ন্যাচারালি সেটা আছে। আবার কিছু আছে দেখা যাচ্ছে জলবদ্ধতার কারণে মারা যাচ্ছে, হয়তো ঠিকমতো পানি সরবরাহ হচ্ছে না। এবছর আসলে আমাদের গাছ লাগানোর জন্য ওইরকম কোনো বাজেট ছিল না। প্রতিমন্ত্রী জানান, বছর শেষে উপকূলীয় এলাকায় কেওড়ার চারা রোপণের মাধ্যমে কার্বন মার্কেটে কাজ শুরু করবে বাংলাদেশ। কেওড়া গাছ আমরা লাগাবো, এটা হচ্ছে উপকূলে লাগানো হবে, সেটা হচ্ছে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে। তো এই 2 কোটি নিয়ে আমরা কাজ করছি, কারণ ইন্টারন্যাশনাল যে কমিউনিটি আছে তারাও কিন্তু আপনার ম্যানগ্রোভ টাইপের যে গাছ সেগুলোর প্রতি বেশি আগ্রহী, কারণ ওটা কার্বন বেশি স্টোর করে। আমাদের ধারণা এই বছরই আমাদের 5.5 কোটি মতো হয়ে যাবে। গাছের চারা রোপণের পর তার রক্ষণাবেক্ষণ এবং সঠিক জায়গায় সঠিক গাছ লাগানোর উপর জোর দিয়েছে পরিবেশ নিয়ে কাজ করা সংগঠনগুলো। 64 জেলাতে এক ধরনের গাছ লাগালে তো হবে না, তার আগে অবশ্যই আমাদের একটা অ্যাসেসমেন্ট করে নিতে হবে যে কোন জায়গাটাতে আমি কোন গাছটা লাগাবো। গাছ লাগালাম, এরপরে যদি এটাকে ঠিকমতোভাবে মেনটেনেন্স না করি তাহলে এটা তো আসলে যেটা রিচ করার জন্য আমরা এটা করলাম সেটা তো হবে না। বন অধিদপ্তরের ওয়েবসাইটে দেয়া তথ্য বলছে বাংলাদেশের মোট আয়তনের 24.40% বৃক্ষ আচ্ছাদিত, আর বনের পরিমাণ 12.1%। দেশে মোট বনভূমির পরিমাণ 25,75,000 হেক্টরের বেশি। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। চলমান বিদ্যুৎ সংকটে চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ঢাকার বাইরের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে। অনেক জায়গায় দিনে 6 থেকে 8 বার লোডশেডিং চলছে, ফলে তীব্র গরমে নাকাল রোগী ও চিকিৎসকরা। তৃণমূলের এসব স্বাস্থ্যসেবা কেন্দ্রে জেনারেটরের ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। রিপোর্ট করছেন মুহাজির হক, ক্যামেরায় ছিলেন মমিনুল হক আফান। 6 ঘন্টা থাকে না, 24 ঘন্টায় 6 ঘন্টা থাকে না। জীবনের নিঃশ্বাস যেখানে বেঁচে থাকার শ্বাস খোঁজে, সেখানে এখন নাভিশ্বাস। আলোহীন অবস্থায় ধুঁকছে যেন গোটা হাসপাতালটাই। চলমান বিদ্যুৎ সংকটে এমন অবস্থা ঢাকার বাইরের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে ত্রাহি অবস্থা রোগীদের। সুই সিরিঞ্জের পাশে এখন হাত পাখা, বেডের পাশে মুঠোফোনের টর্চ। কাকা, হাসপাতালে কদিন ধরে আছেন আপনি? আজকে 4-5 দিন। 4-5 দিন ধরে কি আপনি দেখতেছেন কারেন্ট নাই হাসপাতালে এরকম? ঘড়ির কাঁটায় তখন বেলা 3টা। মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ নেই ঘণ্টাখানেক। 4 দিন ধরে ভর্তি আওয়াল মোল্লা জানালেন, দিনের চেয়ে রাতের অবস্থা আরও নাজুক। রাত্রেও দিনেও কারণ থাকে না, আর যদিও আসে 10 মিনিট 20 মিনিট থাকে আবার যায়। প্রচণ্ড গরমে জ্বরটা আরও বেড়েছে 6 বছরের জান্নাতের। লোডশেডিংয়ের সময় শহরের হাসপাতালে হয়তো জেনারেটরে মুক্তি মেলে, কিন্তু এখানে সেই ব্যবস্থাও নেই। কারেন্ট এই যায় আর আসার খবর থাকে না, দিনে মনে হয় 4-5 বার যায়, রাত্রেও যায়। আর এগুলোর লাইটের সমস্যা আছে, কারেন্টে এত ভূগন্ত হলে কি রুগীদের কোনো হয়? 50 শয্যার এই সিংগার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে এই একটি মাত্র জেনারেটর, যা খুব স্বাভাবিকভাবেই হাসপাতালের চাপ সামলাতে পারছে না। এর কারণ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ তেলের জন্য বাজেট না থাকার কথা বললেও পুরো হাসপাতালটিকে তারা বলছেন অন্তত সৌর বিদ্যুতের আওতায় নিয়ে আসতে। বহির্বিভাগে লাইনে থাকা রোগীদের সাথে যারা আসেন তারাও যেন রোগী হয়ে যান এখানে। মাসখানেক ধরে এমন অবস্থা চললেও খোঁজ নিচ্ছে না কেউই। বাচ্চারা অনেক অসুস্থ হয়ে পড়তেছে, অনেক ঘাইমা যাইতেছে, সমস্যাই তো। বাসাতেও আমরা সমস্যার মধ্যে আছি, হাসপাতালে আসছি, দেখেন এখনো কারেন্ট নাই। অনেক আছে মনে করেন অজ্ঞান হয়ে যায় কারেন্ট না থাকলে, কারণে জেনারেটর নাই, জেনারেটর দেয় না সরকারি। কেবল সিংগাইর নয়, খোঁজ নিয়ে জানা যায় রাজধানী ঢাকার আশেপাশের মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর চিত্র প্রায় একই। দিনে 6 থেকে 8 বার লোডশেডিংয়ে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে জরুরি বিভাগ, প্যাথোলজি ও অপারেশন থিয়েটারে। আমাদের হাসপাতালের অন্তঃবিভাগ, বহির্বিভাগ সব মিলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা আসলে নাই। রাতের দিকে তো আসলে প্রচুর জরুরি বিভাগের রোগী আসে যাদের আমাদের স্টিচ দিতে হয়, অনেক মারামারির পেশেন্ট আসে যাদের আমাদের সেলাই করতে হয় কিংবা ওন ড্রেসিং করতে হয়। তো সেই সব ক্ষেত্রে তো পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকাটা খুবই জরুরি।
এই পরিস্থিতিতে তৃণমূলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জেনারেটর কিংবা বিকল্প ব্যবস্থা রাখার অনুরোধ রোগী ও চিকিৎসকদের। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। মহেশখালীর ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল মেরামতের পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও এখনও রয়েছে বড় ঘাটতি। তাই কাঙ্ক্ষিত গ্যাস না পাওয়ায় ভোগান্তি কমেনি গ্রাহকদের। কোথাও দীর্ঘ অপেক্ষা, কোথাও গ্যাসের অভাবে বন্ধ ফিলিং স্টেশন। পর্যাপ্ত চাপ না থাকায় বেশিরভাগ সিএনজি স্টেশনে নেমে এসেছে স্থবিরতা, যার প্রভাব পড়েছে প্রধান সড়কে। দীর্ঘ যানজটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল। চাহিদার তুলনায় দীর্ঘদিনের যোগান ঘাটতিতেই এই ভোগান্তি বলছেন সংশ্লিষ্টরা। পরিবহন খাতের এই অচল অবস্থা কেবল চালকদেরই ভোগাচ্ছে না, প্রভাব ফেলছে সার্বিক অর্থনীতিতেও। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে সংকট আরও বাড়ার শঙ্কা রয়েছে। খেপ নামাইয়া পরে 20 মিনিট ধরে সিরিয়ালে আছি, আরো 10 মিনিট লাগবে সিরিয়ালে। গ্যাসটা সমাধান হয়, বিশেষ করে আমরা রাস্তায় চলতে পারুম, 2 টাকা ভাড়া মারতে পারুম। এরকম থাকলেও মোটামুটি চলা যায়, কিন্তু লাস্ট আরো 5-7 দিন আগে যে অবস্থা ছিল এটা ছিল ভয়াবহ। মূলত লাইনে গ্যাস নাই, যার কারণে আমরা গ্যাস পাচ্ছি না। এজন্য আমাদের যেখানে নজেল 10টা চলে সেখানে আমাদের 6টা অলরেডি বন্ধ আছে, 4টা দিয়ে কোনো কায়দায় স্বাভাবিকভাবে 160 প্রেসারে দেওয়া হচ্ছে। সৌদি আরবে আগুনে নিহত নওগাঁর 7 জনের জানাজা সম্পন্ন হয়েছে। সকাল 10টার দিকে আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে একসাথে তাদের জানাজা হয়। এতে অংশ নেন শত শত মানুষ। পরে মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে। বাদজুমা আরেক দফা জানাজার পর তাদের দাফন হবে জন্মভিটা গন্ডগোহালি, পারকাসুন্দা ও দুবাই গ্রামে। বাকি 2 জনের দাফন হয়েছে নাটোর ও রাজশাহী জেলার নিজ গ্রামে। সিলেটে গেল 24 ঘন্টায় হাম উপসর্গে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। সকালে বিষয়টি নিশ্চিত করে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। ওসমানী মেডিকেল কলেজ ও শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া 3 শিশু হল আদিল, উদ্ভব ও হুমায়রা। এ নিয়ে সিলেট বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়ালো 151 জনে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে 356 জন। অন্যদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। প্রথমবার সম্পূর্ণ বিদেশি বিনিয়োগে টার্মিনাল পাচ্ছে চট্টগ্রাম বন্দর। পতেঙ্গার লালদিয়ার চরে নির্মাণ কাজ শুরু হচ্ছে রোববার। ডিজাইন, বিল্ড, ফাইন্যান্স, অপারেট অ্যান্ড ট্রান্সফার পদ্ধতিতে কাজটি করবে ডেনমার্কের এপিএম টার্মিনালস। এতে বিনিয়োগ বাণিজ্যে ইতিবাচক প্রভাবের আশা বন্দর ব্যবহারকারীদের। ফখরুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। প্রথমবার সরাসরি বিদেশি বিনিয়োগে নতুন টার্মিনাল পাচ্ছে চট্টগ্রাম বন্দর। এই টার্মিনাল নির্মাণে পিপিপি মডেলে, তবে G2G ভিত্তিতে 2021 সালের জুনে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। সবশেষ 25 সালের নভেম্বরে হয় কনসেশন চুক্তি। মোট 49.15 একর জায়গার 32 একরে হবে মূল টার্মিনাল, যেটি এখন গ্রিনফিল্ড। বাকি 7.15 একরে হবে কন্টেইনার ইয়ার্ড আর 10 একরে ট্রাক পার্কিং। চুক্তির 33 বছরের মধ্যে নির্মাণকাল 3 বছর আর অপারেশন চলবে 30 বছর। প্রয়োজনে বাড়বে আরও 15 বছর। এই বিদেশি বিনিয়োগ সরাসরি আসার মাধ্যমে আমাদের দেশে প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং আধুনিক কন্টেইনার টার্মিনাল ম্যানেজমেন্ট এবং প্রযুক্তিগত দিক থেকে চিটাগং পোর্ট সহ বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। লালদিয়ায় $550 মিলিয়ন বেশি বিনিয়োগ করবে এপিএম টার্মিনালস। থাকবে 7টি এসটিএস আর 32টি আরটিজি। 616 মিটারের জেটিতে ভিড়তে পারবে 10 মিটার ড্রাফট এবং 6000 একক কন্টেইনারের জাহাজ। বছরে ওঠানামা হবার কথা 0.8 মিলিয়ন একক কন্টেইনার। মার্কসলাইন যে বন্দরটা করছে তাদের একটি প্রতিযোগিতা, একটা বাজার তৈরি হবে। এই প্রতিযোগিতার ফলে আমাদের যারা ব্যবসায়ী আছে তাদের কাছে যেটি স্বল্প মূল্যে এবং স্বল্প সময়ে যে সার্ভিসটা ভালো লাগবে তারা কিন্তু সেটাই গ্রহণ করবে। এই উদ্যোগ থেকে বন্দর কর্তৃপক্ষ এককালীন পেয়েছে $25 মিলিয়ন। বছরে পাবে $2.5 লাখ কনসেশন ফি আর কন্টেইনার প্রতি মিলবে $23। 2030 সালের মধ্যে অপারেশনে যাবার কথা রয়েছে লালদিয়া টার্মিনাল। আমরা সবসময় ব্যবসায়ীরা বিদেশি বিনিয়োগকে আমরা দেশে স্বাগত জানিয়েছি এবং সেটাও চেয়েছি যে প্রকৃত অর্থে বিনিয়োগটা হোক। একটা গ্রিনফিল্ড পোর্ট হওয়া মানে সম্পূর্ণভাবে এটা বিনিয়োগটা বাইরে থেকে আসছে। গ্রেফিল্ড না গ্রিনফিল্ড, কোনটি বিদেশিদের দেয়া উচিত? এমন বিতর্কের মধ্যে ডেনমার্ককে দেয়া
এপিএম টার্মিনালের নির্মাণ কাজের সূচনা হতে যাচ্ছে আগামী রোববার, যা বন্দরে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে সূচনা করবে নতুন দিগন্তের। এদিকে প্রকল্প এলাকা থেকে উচ্ছেদ হওয়া ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে $15 মিলিয়ন ব্যয় করবে এপিএম টার্মিনালস। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। মাসের শেষ সময় পকেটে টান, আর বাজারের মূল্য তালিকায় চোখ পড়লেই কপালে চিন্তার ভাঁজ। এ যেন নিম্ন ও মধ্যবিত্তের এখন নিত্যদিনের চিত্র। ক্রেতাদের অভিযোগ, কয়েক মাস ধরে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা থাকলেও নেই বাজার মনিটরিং। ছুটির দিন, তাই রাজধানীর বাজারগুলোতে অন্য সময়ের চেয়ে ক্রেতা সমাগম বেশি। যদিও আয় ব্যয়ের হিসাব মিলাতে বরাবরের মতোই হিমশিম খেতে হচ্ছে অনেককে। সবকিছুর দাম বাজার করে কষ্ট করে যাচ্ছে, পয়সা সামাল দেওয়া, কারণ সবকিছুর দাম তো কমে না, কিন্তু মাস তো শেষ। সব জিনিসের তো দাম, আমরা তো গরিব যারা আছি তারা তো চলার মতো পরিস্থিতি নাই। ক্রেতাদের অভিযোগ, আগের বাড়তি দামে কিনতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য। রয়েছে বাজার মনিটরিংয়ের অভাব, আর বিক্রেতাদের দাবি তাদেরও বেশি দামে কিনতে হচ্ছে পণ্য। ওই যে কাঁকরোল 80 টাকা কেজি, ভেন্ডি 60 টাকা কেজি, করলা 60 টাকা, সিসিঙ্গা 60 টাকা, লাউ একটা 80-90 টাকা, টমেটো 100 টাকা। আমরা 1 কেজি ভালো একটা মাছ কিনে 400 টাকা, রুই মাছ 750 টাকা, ওর সারাদিন রুজিও করে ধরুন 450 টাকা, ভাত খাইব কেউ। বেড়েছে আমিষের অন্যতম উৎস মাছ ও মুরগির দর। গেল কয়েক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে 10 টাকা পর্যন্ত। মুরগির সরবরাহ আমদানি বর্তমানে একটু কম, যার কারণে মুরগি 190 থেকে 200 টাকা চলতেছে। সুগন্ধি চালের দামে অতিরিক্ত ভাড়া বাড়ছে, এটা যদি আসলে সরকার নজর দেয় তাহলে তো জিনিসটার দাম নিয়ন্ত্রণে চলে আসবে। সুগন্ধি চাল বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই, যদিও আগের দামে বিক্রি হচ্ছে অন্যান্য চাল। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।